নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে। আমি আগেও বহুবার বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টার রিপ্রেজেন্ট করে আমাদের কোষ, আমাদের যে কোষ রয়েছে। এবং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট, আমি যখন জন্মাচ্ছি জন্মের সময় আমার গ্রহের যে অবস্থান তার দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলা হচ্ছে। জন্মের সময় আমার যে গ্রহের অবস্থান সেগুলো কিন্তু প্রতি মুহূর্তে আবর্তিত এবং বিবর্তিত হয়ে চলেছে, আপডেট হতে হতে প্রতি মুহূর্তে আবর্তিত বিবর্তিত হয়ে চলেছে। প্রতিটা মুহূর্তে কিন্তু সেই গ্রহগত অবস্থান, নাক্ষত্রিক অবস্থান চেঞ্জ হয়ে চলেছে। আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, আজকের আলোচনাটা পুরোটাই কিন্তু কন্যা রাশি কেন্দ্রিক, এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে 13 তারিখ সূর্য যে ট্রানজিট করছে তার ফলে কি হয়ে যাচ্ছে, কুম্ভ রাশিতে রবি, শুক্র, বুধ এবং রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই রবি এবং শুক্রের একত্রীকরণ সৃষ্টি হলো, আবার কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হলো শনির ঘরেই। যখনই রবির ট্রানজিট হলো কুম্ভের ঘরে, সেখানে বুধ বসে রয়েছে, সুতরাং বুধাদিত্য রাজযোগ আবার কিন্তু সৃষ্টি হলো। তাহলে শুক্রাদিত্য রাজযোগ আর বুধাদিত্য রাজযোগ, দুটো রাজযোগ একই ঘরে একই সময়ে সৃষ্টি হলো, ভাবতে পারেন। আবার শনির ঘর, সেই শনি এবং বুধের কম্বিনেশন সবসময় ডেপথ নিয়ে চলে আসে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ ডেপথ নিয়ে চলে আসে। এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেকেন্ড হাউসে, কুম্ভ থেকে সেকেন্ড হাউসেই বসে রয়েছে কিন্তু শনি, মীনের ঘরে, বৃহস্পতির ঘরে। আমি আগেই বলেছি যে 18 অক্টোবর রাত 9:39 বহুবার বলেছি এটা, বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল তখনই কিন্তু বৃহস্পতি শনিকে উচ্চস্থ করেছিল। শনি তার তিনটে দৃষ্টি ধারা, তার মধ্যে মীন রাশিকে প্রথম দৃষ্টি বৃহস্পতিকে হিট করেছিল, পজিটিভ করে দিয়েছিল, আর ফিজিক্যালি কর্কটের ঘরে বৃহস্পতি ছিল, পজিটিভ হয়ে গিয়েছিল। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এন্ড অফ জুলাই পর্যন্ত কিন্তু এই শনি এবং বৃহস্পতি পরিষ্কার ভ্যালেন্টাইন ডে পালন করছে। দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। এখন তাদের স্টেবিলিটিটা কিন্তু নমিনাল যদি লক্ষ্য করা যায়, পরের ক্যালকুলেশন পরে করব, সেটা হচ্ছে এন্ড অফ জুলাই পর্যন্ত। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 1 মার্চ কিন্তু সেই বৃহস্পতির ঘরেই কিন্তু শুক্র চলে যাচ্ছে। শুক্র কিন্তু মীনের ঘরে সবচেয়ে উচ্চস্থ মানা হয়। তাহলে এই 28 তারিখ পর্যন্ত, 13 ফেব্রুয়ারি থেকে এই সময়টায় এই যে দুটো রাজযোগ সৃষ্টি হচ্ছে, এই রাজযোগের প্রভাব কি হচ্ছে, মনে করা যাক যে আমি প্রত্যেকটা সাবজেক্টে ভালো কিন্তু অঙ্কেতে খারাপ। এবার দেখা গেল অঙ্কের উপর জোর দিলাম, অঙ্কের নেগেটিভিটি কাটতে শুরু করলো, তাহলে সামগ্রিকভাবে সার্বিকভাবে আমার কিন্তু যে ভালোটা সেটা ইনক্রিজ করবে, তাই তো? তাহলে কুম্ভ থেকে যদি কন্যার ঘরটা, কন্যা রাশির ঘরটা দেখা যায়, কেননা আজকের আলোচ্য বিষয়বস্তু কন্যা রাশি, তাহলে কুম্ভ থেকে যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ঘরটা কিন্তু কন্যা রাশির ঘর হচ্ছে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্যা রাশির আমি আগেও আলোচনা করেছি, ফেব্রুয়ারি মাস বা এই সময়টা বা মিডল ফেজ 2025 থেকেই খুব একটা ভালো সময় যাচ্ছিল না। কিন্তু আপনারা মিলিয়ে নেবেন, আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মিডল ফেজ অফ 2025 থেকে 13 তারিখের পর থেকে সেটা পরিবর্তন হতে শুরু করবে। কেন? তার কারণ দুটো রাজযোগের প্রভাব যখনই
8 নাম্বার ঘরে পড়ছে, তখন কি হয়ে যাচ্ছে? তখন এই রাজযোগের যে পজিটিভ প্রভাব, 8 নম্বর ঘর মানে মারক স্থান, লেন্দি প্রসেস, সাইলেন্ট কিলার। তাহলে এখন আমাকে একটু প্রশ্ন করতে পারেন, জি বাবা 8 নাম্বার ঘর মারক স্থানে দুটো রাজযোগের প্রভাব পড়ছে, তাহলে কি হবে? ইম্পর্টেন্ট ফ্যাক্টর 8 নাম্বার ঘরটাকে চাগিয়ে দেবে কে? বুধাদিত্য যোগ। আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি যে 8 নাম্বার ঘরে শনি এবং বুধের রিফ্লেকশন সবচেয়ে পজিটিভ হয়। তাহলে বুধাদিত্য যোগের পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে। সুতরাং 8 নাম্বার ঘরের অস্তিত্বটা, 8 নাম্বার ঘরের ভ্যালুটা মারাত্মক বেড়ে যাবে। এবার রাজযোগ সৃষ্টি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। শুক্রাদিত্য রাজযোগ যখনই 7 নাম্বার মানে তার ফিজিক্যালি 7 নাম্বার ঘরে যখনই কন্যা রাশিকে যখনই হিট করতে শুরু করলো, তাই তো, তখন কি হয়ে যাচ্ছে? শুক্রাদিত্য রাজযোগ মানে ফিনান্সিয়াল জায়গা, শুক্রাদিত্য রাজযোগ মানে সম্পর্কের জায়গা। এই জায়গাটা মারাত্মকভাবে প্রভাবিত করবে, প্রভাব বিস্তার করতে আরম্ভ করবে। এবার প্রশ্ন যেটা হচ্ছে, 8 নাম্বার ঘরটা তো নেগেটিভ ঘর, তাহলে নেগেটিভ ভাবে কি প্রভাব বিস্তার করতে শুরু করবে? না, তার কারণ গ্রহণ দোষের এফেক্টও কিন্তু 8 নাম্বার ঘরে পড়বে, বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে। যখনই সূর্য এবং যখনই রাহুর একত্রীকরণ গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে, তার যে নেগেটিভ ইম্প্যাক্টটা যখনই 8 নাম্বার ঘরে পড়ছে, তখন 8 নাম্বার ঘরের নেগেটিভিটিটা প্রথমেই অ্যাবজর্ব করে নিচ্ছে কিন্তু গ্রহণ দোষ, এবং তার ফলে 8 নাম্বার ঘরটা মারক স্থান থাকছে না। বরং যদি আমার কোনো রোগ হয়, যেই রোগটা লেন্দি, রোগটা সারছে না, চ্যালেঞ্জ করলাম, দেখবেন এই সময় থেকে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেছি। আমার মারাত্মক অসুখ মানে কি বলবো, আমার সম্পর্ক দূষণ, সম্পর্কের জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে শুরু করেছে। দেখবেন এখান থেকে আস্তে 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 আমার সম্পর্কটা যেন একটা স্টেবল হতে শুরু করেছে। শুধু আমরা চাইছি কি, কেননা সবচাইতে শক্তিশালী হচ্ছে আমরা মানুষ। আমার অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, দেখবেন এখান থেকে আস্তে 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 সেখান থেকে সারভাইভ করতে শুরু করলেন। যা যা হট সিচুয়েশন, সেখান থেকে সারভাইভ করতে শুরু করবেন। যদি এই দুটো রাজযোগ এবং গ্রহণ দোষের এফেক্ট বলা হয়, এই 12টা রাশির মধ্যে কোন রাশির উপর সবচেয়ে পজিটিভ ভাবে পড়বে, তাহলে বলা যেতে পারে গ্রহণ দোষ কিন্তু কন্যা রাশির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে পুরোটাই ওই শিবের মতন কিন্তু বিষ আহরণ করে কণ্ঠে রেখে দিচ্ছে। কারণ এখানে যদি গ্রহণ দোষ সৃষ্টি না হতো, তাহলে নেগেটিভিটিটা অ্যাবজর্ব করার কেউ থাকতো না, এই রাজযোগ মূল্যহীন হয়ে যেত। সুতরাং 13 তারিখ থেকে কিন্তু 28 তারিখ পর্যন্ত সময়টা কন্যা রাশির জাতক জাতিকারা সঠিক মতন যদি কাজে লাগায়, তাহলে যে কোনো অড সিচুয়েশন, যে কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে তারা বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে। 16টা দিন তো জীবন নয়, কাজে 16 দিনই সবকিছু হয়ে যাবে, তারপর আমি টাটা বাই বাই করে চলে যাব, তা তো নয়। সুতরাং 16টা দিনকে কাজে লাগাতে হবে, পরের দিন, পরের মাস, পরের বছরগুলো যাতে আমার স্মুথলি চলে, তার জন্য। বোঝাতে পারলাম? একদম ক্লিন করে বোঝালাম। এরকম করে কেউ বোঝাবে না। বোঝাবে কি? পড়াশোনা করলে তো বোঝাবে। কিন্তু এবার দেখতে হবে কোন কোন জায়গা থেকে আমাকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন। রাহুর দৃষ্টি 5, 7, 9, তাহলে 5 নাম্বার ঘর মানে 10, 11, 12, তাহলে 10th হাউসে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি সার্ভিস করছি, সার্ভিস যদি আমি করি, তাহলে 10th হাউস, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বুধ এবং রাহুর যে একত্রীকরণ। অন্তত কয়েক লক্ষবার বলেছি, ইলিউশন আমি ইমোশন দ্বারা আমি ভুল কার্য করে ফেলি, ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, ভুল মানুষকে বিশ্বাস করি, ভালো মানুষকে খারাপ বলে মনে হয়, খারাপ মানুষকে ভালো বলে মনে হয়। সেখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। কেউ যদি সার্ভিস খুঁজছো, তাহলে আমি যেখানে জন্মেছি, আমি দিল্লিতে জন্মেছি, দিল্লিতেই কখনো কখনো আমি যেন কাজ না খুঁজি, আমি অন্য রাজ্যে যেন কাজ খুঁজি। আমি যদি বিদেশে কাজ খুঁজি তাহলে তো আরো ভালো। কেউ কাজ করছো, মনে করো আমি কাজ করছি, কাজ ছেড়ে যেতে পারবো না, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমি যেতে পারবো না, ওয়েস্ট বেঙ্গলেই জন্মেছি, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বিদেশি কোম্পানিতে কাজ করো।
এমন কোন কোম্পানিতে কাজ করো যেখানে তোমার ল্যাঙ্গুয়েজটা, প্রফেশনাল ল্যাঙ্গুয়েজটা হবে বিদেশি, বিজনেসম্যানেরা বিদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করো, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করো। এবার যদি লক্ষ্য করা যায়, আমি এতক্ষণ ধরে কন্যা রাশি নিয়ে বললাম, এবার যদি লক্ষ্য করা যায় তাহলে রাহুর দৃষ্টি কোথায় পড়ছে, রাহুর দৃষ্টি খুব ভালো মতন যদি দেখা যায় 1 2 3 4 5 6 7, রাহুর দৃষ্টি কোথায় পড়ছে? রাহুর দৃষ্টি 7 নাম্বার ঘরে যখন পড়ছে, 7 নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর। রবি মানে হচ্ছে কন্যা রাশি সাপেক্ষে খুব ভালো মতন যদি দেখা যায় 12 হাউস, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আমি আগেও যেটা বললাম যে আমার মধ্যে কখনো কোনো ভাবেই যাতে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়, কিন্তু রাহু যখন রাহু এবং রবির একত্রীকরণ 7 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, পিতৃভাব কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। বাবাকে কিন্তু সাবধানে রাখা প্রয়োজন, বাবাকে আঘাত দিয়ে ফেলতে পারি, বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু, বা আমার ঘরের মানুষজনদের মধ্যে যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের প্রবলেম সৃষ্টি হতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে 12 নাম্বার ঘর যখনই রবি এবং রাহুর একত্রীকরণ সৃষ্টি হচ্ছে, তখন আমি কিন্তু শুধুমাত্র যে অর্থ বলে নয়, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ বিলিফ সিস্টেম, আমি যাকে বিশ্বাস করছি অকস্মাৎ আঘাতপ্রাপ্ত হতে পারি, বা দেখা যাচ্ছে অহেতুক আমি আমার ফিলিংসকে নষ্ট করছি। আমার দেখা যাচ্ছে আমার যে ঊর্জাগত জায়গা, আমার পরিশ্রম করছি, আমি হ্যাপাজার্ডলি মুভ করছি, স্ক্যাটারলি আমি সিদ্ধান্ত গ্রহণ করছি বা কাজ করছি, ওয়েস্ট অফ আমার এনার্জির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বুঝতে পারলাম? এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে সেকেন্ড হাউসে রাহুর প্রভাব, সেম জিনিস, সঞ্চয় হতে চাইবে না। সেকেন্ড হাউসে রাহুর প্রভাব রবির দ্বারা, সুতরাং ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ওয়েস্ট অফ মানির জায়গাটা এবং দৃষ্টিভঙ্গির মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভীষণ সাবধান হতে হবে। এবার যদি আমি কন্যা রাশি সাপেক্ষে 1 2 3 4 5 6 কন্যা রাশি সাপেক্ষে দেখি, তাহলে এই যে ডবল রাজযোগের জায়গাটা, আমি আবার বলছি রবি এবং রাহুর গ্রহণ দোষ বেশিরভাগটাই হতে দেয় না, কিন্তু যদি আমার দেখা জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে সেই নেগেটিভিটি নেই, বা আমি ভালো কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সেই নেগেটিভিটিকে অফ করেছি, তাহলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে, কর্মে উন্নতির ক্ষেত্রে, অপরচুনিটির ক্ষেত্রে ডবল রাজযোগের প্রভাব কন্যা রাশি যখন পাচ্ছে, একদম ডেফিনিট ভাবে কিন্তু সার্ভিস হোল্ডারদের এবং যারা সার্ভিস খুঁজছে তাদের ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটির সময় 13 তারিখ থেকে 28 তারিখ। এবং চ্যালেঞ্জ করে বলতে পারি আমি, রোগমুক্তির, শত্রুতা থেকে বেরিয়ে আসার জায়গা, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আমার লোন হয়েছিল, লোনকে আমি আস্তে আস্তে পরিশোধ করে দেবার রাস্তাটাও খুঁজে পাবো, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং মিলিয়ে নেবে আমার জীবনের মধ্যে যে টেনশন ছিল, ভালো না লাগা ছিল, এইখান থেকে আমি আস্তে 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 বেরিয়ে আসছি। কেননা 6 নম্বর ঘর দ্বারা কিন্তু প্রাত্যহিক জীবন ধারণকেও বোঝায়। কিন্তু আমি আবার বললাম, যদি 6 নম্বর ঘরে আমার গ্রহণ দোষের প্রভাবটা পড়ে, কেননা প্রত্যেকের ছক তো আলাদা আলাদা, আমি তো সার্বিক মতে আলোচনা করছি, গ্রহণ দোষের এফেক্ট আমার যতটা পাওয়ার তার 40 থেকে 60% মিনিমাম পেতেই দেবে না। এটা কিন্তু আমি বারংবার ধরে বলছি, অত্যন্ত ইম্পর্টেন্ট এই রাশিটি, কন্যা রাশি। কেননা আমি যদি দেখি প্রায় মে জুন থেকে আমি দেখে আসছি, এবং আমার কাছে তো সবাই আসে, আমি দেখি কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু আনহ্যাপি লাইফ লিড করছিল। এখান থেকে বেরিয়ে আসার জন্য, প্রত্যেকটা জীবনের মোড় ঘোরার জন্য একটা করে মোড়, অর্থাৎ টার্নিং পয়েন্টের প্রয়োজন, সেটা কিন্তু এই 13 তারিখ থেকে 28 তারিখ মিলিয়ে নেবেন। আমি অনুরোধ করব
আমার কাছে আসার দরকার নেই। কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা অবশ্যই যান, নেগেটিভিটিকে অফ করে নিন। নেগেটিভিটিকে অফ করা বাধ্যতামূলক, এবং কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু মানে তিনি কেবল প্রেডিক্টর, সমস্যাস্কারক নয়। আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি বলবেনই না, আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবে। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না, নেগেটিভ সাইডটাকেই রেকটিফাই করার প্রয়োজন পড়ে। আপনার নেগেটিভ সাইড নিয়ে বললো, আপনি চলে গেলে, তারপর থাক আবার কে বেকার বেকার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, ঘুমিয়ে পড়ি এখন। তাহলে মনে করবেন আপনার জীবনে ওই মানে কি বলবো, আপনার কফিনে পেরেকটা আপনি পুঁতে দিয়েছেন। আপনাকে সিরিয়াস হতে হবে। আমার নেগেটিভিটিটা আমি জানলাম, বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব। জীবনে রিটেক করার কোনো জায়গা নেই, সিরিয়াস হতে হবে। এতটাই যদি সিরিয়াস হন তবেই আপনি আমার কাছে আসবেন। আমার কাছে আসার আরো অনেক কিছু কিছু মানে নিয়ম মেনে চলতে হয়, কিছু কিছু নিয়ম মেনে চলতে হয় বলতে নিয়ম মেনে আমার কাছে আসতে হয়। কি কি নিয়ম সেটা আমি জানিয়ে দিলাম।